আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধনের ষষ্ঠ লেকচারটা নিব। কেমন? আমরা আলোচনা করতেছি বি ব্লক মৌলসমূহের রসায়ন, অর্থাৎ অবস্থান্তর মৌলের জটিল যৌগ গঠন, জটিল যৌগের চৌম্বক ধর্ম, চৌম্বক মোমেন্ট, হাইব্রিডাইজেশন এবং জটিল যৌগের সন্নিবেশ বন্ধন, অর্থাৎ কয়েকটা টপিকস আমরা একসাথে আলোচনা করছি। আমরা গত ক্লাসে অবস্থান্তর মৌলের জটিল আয়নের বিশেষ করে 6 লিগেন্ড বিশিষ্ট জটিল যৌগের গঠন আমরা দেখাইছি, যেটা D2sp3 অথবা sp3d2 এই হাইব্রিডাইজেশন গত ক্লাসে আমরা দেখাইছি। আজকে আমরা 4 লিগেন্ড এবং 5 লিগেন্ড এবং 2 লিগেন্ডের জটিল যৌগের গঠন আমরা শেষ করব। তাহলে প্রথমেই দেখাচ্ছি নিকেলের একটা জটিল আয়ন NiCN4 কেমন? আচ্ছা, এই জটিল আয়নটার গঠন আমরা আগামী ক্লাসে, বিশেষ করে সপ্তম ক্লাসে এই ডি ব্লক মৌলসমূহের রসায়নটা শেষ হবে এবং এ ব্লক সহ। তারপর আমরা কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদের দেখাবো এই টপিকস থেকে, কিভাবে সৃজনশীল প্রশ্ন হয়। কেমন? তাহলে দেখো, আমরা প্রথমেই আমরা জানি কি করতে হয়। কেন্দ্রীয় যে মৌল তার ইলেকট্রোবিন্যাসটা লিখলাম, তারপর এখানে কেন্দ্রীয় মৌলের জারণ মান আমরা কয়েকভাবে দেখাইছি গত ক্লাসে। কেমন? আজকে আর দেখালাম না। অর্থাৎ এখানে কেন্দ্রীয় মৌলের জারণ মান হচ্ছে 2+। কেমন? ওকে, তাহলে তার ইলেকট্রোবিন্যাসটা লিখলাম, অর্থাৎ S থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, 4p অরবিটাল ফাঁকা নিতে হবে। কেন নিতে হবে তোমরা জানো, যতটা লিগেন্ড কমপক্ষে অতটা ফাঁকা অরবিটাল দরকার, কারণ সন্নিবেশ বন্ধন গঠনের জন্য অতটা অরবিটাল ফাঁকা করতে হবে যতটা লিগেন্ড। তারপর এই যৌগটার গঠন যখন হবে, তুমি জানো এই সায়ানাইড লিগেন্ড সবল লিগেন্ড, সে কি করে হুন্ডের নীতির পরিবর্তন ঘটায়। অর্থাৎ হুন্ডের নীতিতে কি করে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করে যত না পর্যন্ত ফাঁকা থাকে। কেমন? যদি ইলেকট্রন থাকে। আর হুন্ডের নীতির পরিবর্তন হচ্ছে তাদেরকে চাপিয়ে দেওয়া, তাদেরকে কম্প্রেস করে জোরবদ্ধ করা। উল্টা কেন জোরবদ্ধ করবে এটা আমরা তোমাদের বিশেষ করে অষ্টম লেকচারে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে দেখাবো। আপাতত তোমার ওদিকে দরকার নেই। কেমন? আপাতত শুধু এটুকু বুঝো, সবল লিগেন্ডগুলো হুন্ডের নীতির পরিবর্তন ঘটায়। কেমন? তাহলে দেখো, যেহেতু সবল লিগেন্ড, সে কি করবে? এদেরকে চাপিয়ে দিবে, এদেরকে চাপিয়ে জোরবদ্ধ করে দিবে। কেমন? যারা সিঙ্গেল অবস্থা আছে এদেরকে চাপিয়ে জোরবদ্ধ করে দিবে। তো জোরবদ্ধ করলে কয়টা অরবিটাল তার ফাঁকা? তার কিন্তু দেখো 4টা অরবিটাল ফাঁকা, 1 2 3 4। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার, তার তো 4টা অরবিটাল ফাঁকা আছে, তাহলে সে 4টা অরবিটাল নিল না কেন? দেখো, এই 4টা অরবিটালে যদি সে বন্ধন তৈরি করত, তখন এটার সংকরণ হতো sp3, তখন এর আকৃতি হতো চতুস্থলকীয়। কিন্তু রঞ্জন রশ্মির মাধ্যমে জানা গেছে এই যৌগটা, একটা যৌগের আকৃতি কিভাবে আমরা তা রঞ্জন রশ্মির মাধ্যমে জানতে পারি। রঞ্জন রশ্মির মাধ্যমে জানা গেছে এটা হচ্ছে বর্গাকার সমতুলীয়। তো যেহেতু বর্গাকার সমতুলীয়, বাই হুক এন্ড কুক যেভাবে হোক, তাকে কি DsP2, ঠিক আছে, DsP2 বা sp2d এই 2 সংকরণ দেখাতেই হবে আমাকে। সুতরাং আমার এই 4টা অরবিটাল নেওয়া এখানে যাবে না। ঠিক আছে? তখন আমরা কি করবো? অর্থাৎ আমরা জানি সবল লিগেন্ডগুলো হুন্ডের নীতির পরিবর্তন ঘটায়। তো এটাকে চাপিয়ে সে একটা অরবিটাল সে ফাঁকা করবে, ফাঁকা করে সে 4টা লিগেন্ড 4টা ফাঁকা অরবিটালের সাথে কি করবে? সন্নিবেশ বন্ধন গঠন করবে। বুঝতে পারছো? সন্নিবেশ বন্ধন গঠন করলো। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিন্তু চৌম্বক ধর্মের ব্যাখ্যা দিতে পারি। যেহেতু এই জটিল আয়নের পারমাণবিক অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাই এটার ধর্ম হবে কি ডায়াম্যাগনেটিক, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ ঘটবে। আর চৌম্বক মোমেন্ট হবে 0। দেখো, আমরা জানি চৌম্বক মোমেন্ট n+2 হোল রোড, অর্থাৎ এখানে কোনো n হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা। যেহেতু বিজোড় ইলেকট্রন সংখ্যা নাই, 0, সুতরাং n এর মান 0 বসালে এটা কি টোটাল মানটা 0 হবে। আমরা এটাও জানি ডায়াম্যাগনেটিক পদার্থের চৌম্বক মোমেন্ট কত থাকে? 0 থাকে। তো দেখো, এটা হচ্ছে তার চৌম্বক মোমেন্ট শেষ হলো। তারপর আমরা বলবো এর মধ্যে কি সংকরণ ঘটে। দেখো, যদি আমাকে কি আসে গঠন বা সংকরণ, তাহলে আমরা ফুলটাই দিতে হবে। কেমন? আচ্ছা, তাহলে দেখো এখানে একটা D, একটা S আর 2টা P নিছি। তা কি সংকরণ ঘটে? এখানে sp3 শুধু DsP2 সংকরণ ঘটবে। তাহলে এই জটিল আয়নটাতে কি সংকরণ ঘটবে? DsP2। তো যেহেতু এই জটিল আয়নের DsP2 সংকরণ ঘটে, সুতরাং তার আকৃতি হবে বর্গাকার সমতলীয়।
ঠিক আছে, অর্থাৎ এখানে একটা নিকেল 2+ আয়নের সাথে 6টা সায়ানাইড লিগ্যান্ড সন্নিবেশ বন্ধন দ্বারা এত আয়ন গঠন করবে। ঠিক আছে, তারপর বললা যে এটা বর্গাকার সমতল। বর্গাকার সমতল হচ্ছে একটা বর্গক্ষেত্রের 4 কোণায়, দেখো আমি যদি এটা বর্গক্ষেত্র কল্পনা করি, দেখো একটা বর্গক্ষেত্রের 4টা কোণায় 4টা লিগ্যান্ড থাকবে, কেমন? আচ্ছা, তাহলে এটা সুন্দর করে লিখবা যে চিত্র কি লিখবা, নিকেল NiCN4 2- এত এর কি লিখবো, এত এর সমতলীয় বর্গাকার গঠন, সমতলীয় বর্গাকার গঠন। ওকে, তাহলে আশা করি আমরা পারবো এই ধরনের প্রশ্ন আসলে, কেমন? আচ্ছা, তারপরে দেখো আমরা যদি লিগ্যান্ডটা চেঞ্জ করে একটা দুর্বল লিগ্যান্ড দেই, এখানে একটু খেয়াল করো, যদি আমি ক্লোরিন বা ফ্লোরিন লিগ্যান্ড দেই তখন কি হবে, সব কিছুই ঠিক থাকবে, কেমন? সরি, এটা কিন্তু 2-। হ্যাঁ, অনেক স্টুডেন্ট ভুল করে যে স্যার গত ক্লাসে আপনি একটা জটিল আয়নের ক্ষেত্রে 4- দিলেন, এখানে 2- দিলেন কেন? তুমি ভালো করে খেয়াল রাখবা যে এখানে 2- দিলে এখানে নিকেলের জারণ মান 2+ আসবে, বুঝলে? এখানে কিন্তু যদি 4 দেই তখন কিন্তু জারণ মানটা 0 চলে আসবে। শুধু একটু সাবধানে তোমরা এই মানটা বসাবা। দেখো আমিও কিন্তু ভুল করে ফেলছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে যেহেতু আমরা যদি লিগ্যান্ডটা চেঞ্জ করি তখন কি হচ্ছে একটু খেয়াল করো, ক্লোরাইড বা ফ্লোরিন দিতে পারি, এরা দুর্বল লিগ্যান্ড। তাহলে দুর্বল লিগ্যান্ডগুলো কিন্তু হুন্ডের নীতির পরিবর্তন ঘটাতে পারে না, কেমন? দুর্বল লিগ্যান্ড কি করতে পারে না, হুন্ডের নীতির পরিবর্তন ঘটাতে পারে না। তাহলে কি হবে, এটা তার যে ফাঁকা অরবিটাল, তার যে ডি অরবিটালে 2টা বিজোড় ইলেকট্রন আছে, 2টা বিজোড় ইলেকট্রন থেকে যাবে। তাহলে তারা কোথায় দিবে ইলেকট্রনগুলো, তার যে ফাঁকা অরবিটাল 4টা আছে, 4টা নিয়ে এসে কি যৌগ গঠন করবে, অর্থাৎ তাহলে কি সংকরণ হবে, এটা হবে sp3 সংকরণ, এটা হবে sp3 সংকরণ। ওকে, তাহলে কেন, এটা দুর্বল লিগ্যান্ডের কারণে। একটু খেয়াল করো, দুর্বল লিগ্যান্ডের কারণে আকৃতিরও চেঞ্জ হচ্ছে এবং তার চৌম্বক মোমেন্টেরও চেঞ্জ হবে। এখানে চৌম্বক মোমেন্ট কত হবে, n এর মান 2 হবে, আচ্ছা 2 হলে যতটুকু হয় এখানে, কেমন, এত bm হবে। ওকে, তাহলে এই একটা লিগ্যান্ডের চেঞ্জের কারণে এই জটিল আয়নের আকৃতিও চেঞ্জ হবে এবং তার চুম্বক ধর্মের চেঞ্জ হবে, চুম্বক মোমেন্টেরও চেঞ্জ হবে এবং তার আকৃতি হয়ে যাবে কি, আকৃতি হবে চতুস্থলকীয়। এখন চতুস্থলকীয় গঠন চতুস্থলকীয়, কেমন? আচ্ছা, তাহলে চতুস্থলকীয় গঠনের কিরকম হবে, দেখো যেটা চতুস্থলকীয় গঠন তার আকৃতিটা কিরকম হবে আমি একটু দেখাচ্ছি। দেখো চতুস্থলক গঠন হচ্ছে এরকম, অর্থাৎ কেন্দ্রে হবে নিকেল 2+, এই যে উপরে একটা নিচে, এটা হচ্ছে চতুস্থলকীয় গঠন, কেমন? আমরা অর্থাৎ এখানে একটা সায়ানাইড, সরি এখানে ফ্লোরিন, না আমরা ক্লোরিন দিয়েছি না, ক্লোরিন দিয়েছি, অর্থাৎ সায়ানাইডের জায়গায় কি হবে, ক্লোরিন, সায়ানাইডের জায়গায় হবে ক্লোরিন। এটা তুমি যদি এভাবে দেখাইতে চাও দেখাতে পারো, এটা একটা অষ্টতলকীয় কি গঠন, সরি অষ্টতলীয় না, সরি এটা হচ্ছে চতুস্থলকীয় গঠনের চিত্রটা এরকম। তাহলে আমাদেরকে অবশ্যই এভাবে তার গঠনটা দিয়ে দিতে হবে। তারপর এখানে কি তৃতীয় বন্ধনী দিয়ে আমাকে কি 2- দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে এই যে FeCl4 2- এর চতুস্থলকীয় গঠন, ঠিক আছে, চতুস্থলক গঠন। তারপর আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আজকে তোমাদের কিন্তু বলছিলাম আমি ত্রিমাত্রিক গঠনগুলো বিশেষ করে 3 ডাইমেনশন চিত্রগুলো একটু দেখাবো না, কেমন? আমি একটু শেষ করে নিই, তারপর আমি সবগুলোর চিত্রের 3 ডাইমেনশন চিত্রটা দেখাতে চেষ্টা করব। আসলে আমার মনে ছিল না যে এই ত্রিমাত্রিক গঠন যে দেখাবো, আমার মনে ছিল না, এই কারণে আমি মডেলগুলো তৈরি করি নাই। দেখে আমি একটু পরে মডেলটা তৈরি করে এখনই তোমাদের চেষ্টা করব দেখানোর জন্য পরবর্তী ভিডিওতে। আচ্ছা, তাহলে দেখো এই যৌগের চৌম্বক মোমেন্ট, এটা একটা প্যারাম্যাগনেটিক, যেহেতু এর পারমাণবিক গঠনে 2টি বিজোড় ইলেকট্রন আছে, তার এর চৌম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক। ওকে, তারপর দেখো আমরা নিকেলের আর একটা যৌগ দেখাবো, সেটা হচ্ছে এই যে CO। কেমন? যদি এটার কথা চিন্তা করো তখন দেখতে পারবা
যে এখানে নিকেলের জারণ মান শূন্য। আমি তোমাদের বলছি এটা একটা নিরপেক্ষ লিগ্যান্ড, নিরপেক্ষ লিগ্যান্ডের উপরে কিছু না থাকলে মনে করবে শূন্য। এখানে বের করে দেখো নিকেলের জারণ মান শূন্য। তো নিকেলের জারণ মান শূন্য হলে কিন্তু আমার এই ইলেকট্রন বিন্যাসটা লাগবে না, কেমন? নিকেলের জারণ মান শূন্য, এই ইলেকট্রন বিন্যাসটা লাগবে না। তো না লাগলে আমার এটার নিচে ধরো এটাই দিয়ে দিলাম, এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস এই। ওকে, তাহলে যখন সে কি হবে, এখানে সিউ লিগ্যান্ড আসবে, কেমন? কার্বনিক আমরা জানি যে কার্বনিক লিগ্যান্ড সেও কিন্তু কি সবল লিগ্যান্ড। তাহলে সে কি করবে, দেখো এখানে এই s অরবিটালও কিন্তু পূর্ণ, যেহেতু s অরবিটাল পূর্ণ, সুতরাং আমরা s ছাড়া কিন্তু কোনো হাইব্রিডাইজেশনই হয় না, s থাকবে, যেই সংকরণী ঘটো অবশ্যই s অরবিটাল থাকতে হবে। তখন এই সবল লিগ্যান্ডটা কি করে, এদেরকে প্রেসার ক্রিয়েট করে, হুন্ডের নীতির পরিবর্তে এদেরকে চাপিয়ে দেয়, এই ঘরটা ফাঁকা করে। পরে আরো বেশি প্রেসার ক্রিয়েট করলে কি হয়, কম্প্রেস করলে s অরবিটালে দুটো ইলেকট্রন এখানে ঢুকে যায়। তখন কিন্তু তার ভিতরে কয়টা ইলেকট্রন, কয়টা ঘর ফাঁকা থাকে, 4টা ঘর। তার কিন্তু 4টা ঘরই ফাঁকার দরকার, সে 4টা অলরেডি পেয়ে গেছে, 4টা অরবিটাল ফাঁকার দরকার পেয়ে গেছে। সুতরাং তখন তার আকৃতি হবে কি sp3 সংকরণ। এখন কিন্তু তার চৌম্বক ধর্ম কি হবে, অর্থাৎ যেহেতু এই জটিল যৌগের পারমাণবিক অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাই এটা হবে ডায়াম্যাগনেটিক, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ ঘটবে। আর চৌম্বক মোমেন্ট কত হবে, চৌম্বক মোমেন্টের ক্ষেত্রে শূন্য হবে, যেহেতু বিজোড় ইলেকট্রন নাই, কেমন? এটা কি হবে, এখানে হবে শূন্য, এখানে শূন্য হবে, এখানে শূন্য হবে, টোটাল এখানে কত হবে, শূন্য হবে। বুঝছো? তাহলে এখানে গঠনটা কি হবে, নিকেলের মধ্যে কোনো চার্জ হবে না, এখানে কোনো চার্জ হবে না, শুধু কি হবে, সিউ, কেমন? সিউ সিউ সিউ। আর অবশ্যই দাঁতের থেকে গ্রহিতের দিকে তিরছুন, একটু আগে তো আমি দেখাইনি ওইটা। দাঁতের থেকে গ্রহিত অবশ্যই সকল ক্ষেত্রে দাঁতার থেকে গ্রহিত, অর্থাৎ যারা ইলেকট্রন ডোনেট গ্রুপ, অর্থাৎ লিগেন্ড থেকে আর কেন্দ্রীয় দাতবের দিকে ইলেকট্রন জোর সন্নিবেশ বন্ধনের সাইন, অর্থাৎ তীর চিহ্ন দেখাতে হবে, কেমন? ওকে, তাহলে এটা গেল, অর্থাৎ তাহলে আমরা নিকেলের জটিল আয়নের বিশেষ করে কি বললাম, যে 4 লিগেন্ড বিশিষ্ট আমরা 3টা যৌগের গঠন দেখালাম। আরো একটা গঠন দেখাতে চাই, ধরো এটা যদি জিঙ্ক হতো, জিঙ্ক 2+, কেমন? আচ্ছা, জিঙ্ক 2+-এ এখানে একটু, ধরো আমি এখানে কি দিলাম, অ্যামোনিয়া, কেমন? জিঙ্ক 2+, এখানে আমি অ্যামোনিয়া দিলাম। ওকে, তাহলে আমি জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, জিঙ্ক পারমাণবিক সংখ্যা কত, 30, জিঙ্ক পারমাণবিক সংখ্যা 30, তাহলে এখানে কত হবে, এখানে হবে 10। তাহলে জিঙ্ক 2+, এখানে তার জারণ মান বের করে দেখো, জিঙ্কের জারণ মান 2+, তাহলে আর্গন কত আসবে, 18, আর 3d 10, আর 4s কত, 0, 4p 0। আচ্ছা, তো এখানে লিখে দিও 3d, কেমন? 3d 4s 4p, না লিখলে হবে, তারপর দেখে দিলে ভালো কোনটা কোনটা মিলিত হয়েছে। তাহলে কিন্তু এটাও পূর্ণ, এটাও পূর্ণ, s অরবিটালে নাই। এখন দেখো আমরা তাহলে এই জটিল আয়নটার গঠন কি হবে, জিঙ্ক NH3 4 2+। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু সবগুলো ডি অরবিটাল পূর্ণ থাকে, কেমন? তাহলে এখানেও কি তার কয়টা অরবিটালের দরকার, তার 4টা অরবিটালের দরকার। দেখো তার 4টা অরবিটাল অলরেডি আছে, আর রঞ্জনরশ্মির মাধ্যমে জানা গেছে এটা কি, এটা হচ্ছে চতুস্থলক, আবার 4টা অরবিটালও তার জন্য চতুস্থলক গঠনের জন্য রয়েছে, কেমন? ফাঁকা অরবিটাল রয়েছে। তাই দেখো এখানে 3d অরবিটালটা পূর্ণ, তাই 4টা ফাঁকা অরবিটালে 4টা লিগেন্ড সন্নিবেশ বন্ধন দ্বারা কি এই আয়নটা গঠন করবে। আর এটার কি চৌম্বক ধর্ম হবে ডায়াম্যাগনেটিক, যেহেতু পারমাণবিক গঠনে কোনো বিজোড় ইলেকট্রন নাই, আর চৌম্বক মোমেন্টটা হবে 0। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তারপর আমরা বিশেষ করে আমরা আরেকটা যৌগের গঠন দেখাবো, যেটা 4 লিগেন্ডের জন্য, ঠিক আছে, একটু ব্যতিক্রম, সব আর বেশি ইম্পর্টেন্ট, কেমন? যেটা আমি একটু দেখাবো এখন। 4 লিগেন্ডের, যদি এটা কপার হতো, কপার, আচ্ছা, জিঙ্ক না হয় এটা কি হতো, কপার, তো কপারের কিন্তু 29, তাহলে কপারের এখানে কত হবে, এখানে হবে 1। ওকে, এখানে একটা ইলেকট্রন হবে, এখানে কিন্তু 10টাই হবে, ঠিক আছে। তাহলে কপার যখন 2+ হবে, কপার 2+, এখান থেকে একটা ইলেকট্রন কম হবে, এখানে কয়টা হবে, 9টা ইলেকট্রন হবে। আচ্ছা,
তো কপারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে। কেমন? কপারের ক্ষেত্রে সম্পূর্ণ একটা ব্যতিক্রম ঘটনা ঘটে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে 4D-ও ফাঁকা নিতে হয়। কেমন? 4P ফাঁকা, 4D-ও ফাঁকা নিতে। কেন 4D নিব একটু পরে বুঝতে পারবা। দেখো, তাহলে আমি যখন এখানে কপার নিব, এটা আমি তোমাদের জন্য বলবো একটু ব্যতিক্রম। এখানে আমি একটু লিখে রাখলাম। কেমন? ব্যতিক্রম, ব্যতিক্রম, এটা ব্যতিক্রম মাথায় রাখবা। ঠিক আছে? এটার জন্য সবসময় মাথায় রাখবে এটা একটু ব্যতিক্রম। আর এটা ভুল হওয়ার সম্ভাবনা 99% স্টুডেন্টরা যদি মাথায় না রাখে এটা ব্যতিক্রম। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা বিজোড় ইলেকট্রন আছে। যেহেতু এর একটা বিজোড় ইলেকট্রন আছে, সুতরাং অ্যামোনিয়া কিন্তু সবল লিগ্যান্ড, সুতরাং তাতে আর চাপানো যাচ্ছে না, জোরবদ্ধ করা যাচ্ছে না। এখন আসতে পারে এর মধ্যে কি সংকরণ ঘটবে। এখন তুমি মনে করতেছো যে স্যার এর 4টা ফাঁকা অরবিটাল আছে, 4টা তো ফাঁকা আছে, শুধু আর 4টা লিগ্যান্ড আছে, 4টা লিগ্যান্ড আছে, 4টা ফাঁকা অরবিটাল আছে, সে বন্ধন গঠন করে কি করতে পারে? sp3 করতে পারে। কিন্তু হবে না। রঞ্জনরশ্মির মাধ্যমে জানা গেছে এই যৌগটা বর্গাকার সমতুল্য। যদি বর্গাকার সমতুল্য হয় তাহলে আমরা আগেই বলছি dsp2 বা sp2d সংকরণ দেখাতে হবে। ঠিক না? বাই হুক এন্ড কুক, যেভাবেই হোক। তখন আমরা কি করব? দেখো এখানে তো এই ডিটা নিতে পারতেছে না, 3D নিতে পারতেছে না, তখন সে বাধ্য হয়ে 2টা ইলেকট্রন এখানে যাবে আর একটা ইলেকট্রন 4D, অর্থাৎ 4 এ যে 4টা ফাঁকা আর 5টা ফাঁকা অরবিটাল আছে, এই একটা অরবিটালে এক জোড়া ইলেকট্রন যাবে। বুঝতে পারছে? তখন তাদের মধ্যে কি সংকরণ ঘটবে? তাদের মধ্যে sp2 sp2d সংকরণ ঘটবে। তাহলে কিন্তু এর চৌম্বক ধর্ম কি হবে? এটা চৌম্বক ধর্মটা হবে প্যারাম্যাগনেটিক। কেমন? চৌম্বক ধর্ম হবে, যেহেতু একটা বিজোড় ইলেকট্রন আছে। আর চৌম্বক মোমেন্ট আমার সূত্রের মধ্যে কত, n এর পরিবর্তে কত বসাবো? n এর পরিবর্তে আমরা জানি চৌম্বক মোমেন্ট হচ্ছে মিউ সমান সমান কত? n × n + 2 হোল রুট bm, অর্থাৎ এখানে n এর মান 1 বসাবো, 1 + 2 যতটুকু আসে। কেমন? এত bm। ওকে, তাহলে এর গঠনটা কি হবে? এর গঠন হবে বর্গাকার সমতুল্য। এর গঠনটা কিরকম হবে? একটু আগে আমরা দেখেছি বর্গাকার সমতুল্য গঠন কিরকম। কপার 2+, অর্থাৎ 4 দিকে 4টা লিগ্যান্ড আসবে। কয় দিকে কয়টা লিগ্যান্ড? 4 দিকে 4টা লিগ্যান্ড। একটা বর্গক্ষেত্রের 4 দিকে 4টা লিগ্যান্ড আসবে। ওকে, এই আচ্ছা, দাতার থেকে গ্রহিতে কি দিতে হবে? তীর চিহ্ন দিতে হবে। তাহলে মোটামুটি আমরা এই 4 লিগ্যান্ডের জটিল যৌগের গঠনগুলো মোটামুটি আমাদের শেষ হলো। কেমন? আমরা তারপর দেখাবো 5 লিগ্যান্ডের। কেমন? আরেকটা দেখাবো আমরা 5 লিগ্যান্ডের। ওকে, তাহলে 5 লিগ্যান্ডের একটা দেখো, যেটা আমরা 5 লিগ্যান্ডের একটা মাত্র জটিল যৌগের গঠনই, সেটা হচ্ছে তোমার, আমরা একটু দেখাচ্ছি, FeCO6 এই জটিল আয়নটার গঠন। কেমন? এই জটিল আয়নটার গঠন যদি দেখাতে চাই, যে আমরা একটু ফ্রেশ করে দেখাই বিষয়গুলো। কেমন? তাহলে দেখো আমরা এই যৌগটার ক্ষেত্রে আমরা চৌম্বক ধর্ম, চৌম্বক মোমেন্ট, গঠন, সংকরণ, এখানে গঠন বলতে কিন্তু সন্নিবেশ বন্ধন গঠন, অর্থাৎ জটিল আয়নের গঠনটাই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে গঠিত হয়। আমরা যখন আবার জটিল যৌগের সন্নিবেশ বন্ধন পড়াবো, ওই সময় কিন্তু আর এই জটিল যৌগের সন্নিবেশ বন্ধন দেখানো লাগবে না, আমরা এখানেই হয়ে গেছে। কেমন? আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান বাইর করবো। জারণ মান দেখবো 0। প্রথম হচ্ছে তার ইলেকট্রোমিনিস্টার লিখবো। ইলেকট্রোমিনিস্টার লিখলাম, কেন্দ্রীয় মৌলের জারণ মান 0, অর্থাৎ কোনো চার্জ নাই। এখানে কেন্দ্রীয় মৌলের বের করে দেখো চার্জ নাই। তারপর আমরা কি করব? এই যৌগের হুন্ড্রেড নীতি অনুসারে ইলেকট্রোমিনাস করে এই যৌগটা দেখা, এখানে কিন্তু সবল লিগ্যান্ড, এর গঠন দেখাবো সবল লিগ্যান্ড। তো সবল লিগ্যান্ড কিন্তু হুন্ড্রেড নীতির পরিবর্তন ঘটায়। কেন? তখন এদেরকে চাপিয়ে দিবে, এদেরকে চাপিয়ে কি করে দিবে? জোরবদ্ধ করে দিবে এই 6টা ইলেকট্রন। ওকে, তারপরে যে s অরবিটালে 2টা ইলেকট্রন আছে, এটাকেও সে ভিতরে প্রবেশ করে দিবে। উপর থেকে যখন কম্প্রেস করবে ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, তারপর তার কটা অরবিটাল দরকার? 5টা। যেহেতু 5টা লিগ্যান্ড, 5টা অরবিটাল দরকার। তাহলে 5টা অরবিটাল তার কিন্তু ফাঁকা আছে, একটা s, 3টা p। কেমন? সুতরাং তার মধ্যে কি সংকরণ ঘটবে? dsp3। তো
তো 5 লিগেন্ড বিশিষ্ট জটিল যৌগের গঠন এটা হবে, এর চৌম্বক ধর্ম হবে ডায়াম্যাগনেটিক, কারণ এর ভিতরে কোনো বিজোড় ইলেকট্রন নাই, আর চৌম্বক মোমেন্ট শূন্য হবে। আর ডায়াম্যাগনেটিক পদার্থের অর্থাৎ যেহেতু এটা DsP3 সংকরণ হচ্ছে, এর আকৃতি হবে ত্রিভুজীয় দ্বিপিরামিড, অর্থাৎ একটা ত্রিভুজীয় দ্বিপিরামিডের গঠন হচ্ছে এরকম, খেয়াল করো। অর্থাৎ এটা কিন্তু একটা ত্রিভুজ, খেয়াল করো, এই যে এটা একটা ত্রিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজের 3 কোণায় 3টা লিগ্যান্ড, কেন্দ্রে থাকবে, সেন্টারে থাকবে কি, সেন্টারে থাকবে আয়রন ত্রিভুজের, আর 3 কোণায় 3টা লিগ্যান্ড, আর তার উপরে একটা নিচে একটা লিগ্যান্ড, এই যে এটা কিন্তু মূলত ত্রিকোণাকার দ্বীপ, এটা দেখালেই এনাফ। অর্থাৎ তুমি যদি দেখাইতে চাও যে ত্রিকোণাকার দ্বীপিরামিড দেখতে কিরকম, এই দেখো এটা একটা পিরামিড, 3টা কোণ উপরে মিলাও, একটা পিরামিড হয়ে গেছে। আবার যদি নিচে নামাও, এই 3 কোণা নিচে দিকে মিলিত করো, আরেকটা পিরামিড হবে, এভাবেও দেখাতে পারো। তাহলে এই গঠনটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। আমি সবগুলো ত্রিমাত্রিক গঠন দেখাবো, একটু পরেই দেখাচ্ছি। আচ্ছা, তারপর আর 2 লিগ্যান্ডের একটা মাত্র আছে সিলেবাসে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, 2 লিগ্যান্ডের। এটা হচ্ছে 2 লিগ্যান্ডের, ওকে। তাহলে এটা কার ইলেকট্রোবিন্যাস করবো, সিলভারের। সিলভারে আমরা জানি 47। আচ্ছা, যখন সিলভারের ইয়ে করবো, এটা আমরা ক্রিপ্টনের ইলেকট্রোবিন্যাস দেখাবো, যেটা 36, কেমন, ক্রিপ্টন। তারপর এটা আমরা জানি 3d10 আর কত 4s1, আর এটা সরি 5s, এটা 4d হবে, কেমন 4d, এটা হচ্ছে 5p। আচ্ছা, যেহেতু 10টা ইলেকট্রন, 10টা কিন্তু পূর্ণ থাকবে। যখন আমরা কি করব, এখানে সিলভারের কি করব, সিলভার আয়নের ইলেকট্রন বিন্যাস দেখাবো। এটা মুছে দিলাম আমি, ঠিক না, এটা আমি মুছে দিলাম। সিলভার আয়নের ইলেকট্রন বিন্যাস দেখাবো, সিলভার, ওকে। তাহলে ক্রিপ্টন 4d কত, যখন এখানে দুইটাই একান্তরে একটা ইলেকট্রন যাবে, অর্থাৎ একটা ইলেকট্রন যাবে, ঠিক না, যেহেতু একটা প্লাস হচ্ছে, এটা শূন্য হবে, সরি এটা হবে 10, 5 এর 0, 5p কত হবে 0, অর্থাৎ আমরা কি লিখতে পারি, ওকে। তাহলে কটা করে যাবে, ডি অরবিটাল যেহেতু পূর্ণ, কেমন, তাহলে ফুলটাই পূর্ণ ডি অরবিটাল। তাহলে তাদের মধ্যে কয়টা লিগ্যান্ড দরকার, আচ্ছা আমরা একটু দেখাচ্ছি। তাহলে এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, অনেক সময় বিভিন্ন সৃজনশীল প্রশ্নে এটা আসে, বিশেষ করে ক্লোরাইড আয়ন শনাক্তের ক্ষেত্রে একটা জটিল আয়ন গঠিত হয়। এই আয়নটা ক্লোরাইড আয়ন যখন দ্রবণ পরীক্ষা করবা, তখন একটা জটিল আয়ন গঠন হয়, বিশেষ করে ডায়মন্ড সিলভার ক্লোরাইডে, তখন এটা দিয়ে সৃজনশীল প্রশ্ন অনেক জায়গায় হয়েছে। এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট একটা সৃজনশীল মানে 2 লিগ্যান্ডের একটাই, কেমন, এটাই আছে বইয়ের ভিতরে, কেমন, তুমি এটা ভালো করে শিখে নিবা, আশা করি পারবা। কারণ কি, যারা এই সবগুলো জটিল যৌগের গঠন তুমি করতে পারবা, তোমার কাছে এটা নাথিং হবে। এটা কি 4d 5s 5p, ওকে। তাহলে দেখো তার মধ্যে কয়টা লিগ্যান্ড, 2টা লিগ্যান্ড, 2টা ফাঁকা অরবিটাল, যেহেতু লিগ্যান্ড 2টা ফাঁকা, তার মধ্যে কি সংকরণ ঘটবে, sp সংকরণ। তাহলে আমরা জানি তার চৌম্বক ধর্ম হবে কি, ডায়াম্যাগনেটিক, যেহেতু তার মধ্যে কি বিজোড় ইলেকট্রন নাই, পারমাণবিক গঠনে বিজোড় ইলেকট্রন নাই, ডায়াম্যাগনেটিক, চৌম্বক মোমেন্ট শূন্য। আর আকৃতিটা হচ্ছে সরলরৈখিক, কিরকম আকৃতিটা হবে, এরকম সিলভার। তার আকৃতি হবে এরকম, অর্থাৎ সরলরৈখিক। তো মোটামুটি আমাদের জটিল যৌগের গঠনগুলো মোটামুটি শেষ, কেমন। আচ্ছা, তাহলে আমি তোমাদের বলছিলাম যে তাহলে এটা পারবা তো নাকি। আচ্ছা, আমরা জটিল যৌগের যে ত্রিমাত্রিক যে চিত্রগুলো চেষ্টা করি তোমাদের একটু দেখানোর জন্য, কেমন, যে ত্রিমাত্রিক চিত্রগুলো আসলে কিরকম। তাহলে একটু দেখো, প্রথম আমি তোমাদের দেখাতে যাব যে এই গঠনটা, এটা হচ্ছে অষ্টতলকীয়, অর্থাৎ 6টা লিগ্যান্ড থাকলে, এই দেখো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, দেখো একটা বর্গক্ষেত্রে 4 কোণায় 4টা, এই যে এটা হচ্ছে লিগ্যান্ড। এখানে কিন্তু একটা আসবে,
আমি এখানে আর দেখাই নাই। এটা কিন্তু মূলত লিগ্যান্ড, কেমন, লিগ্যান্ড অক্ষ এটা। তা একটা বর্গক্ষেত্রের মাঝখানে থাকবে কি কেন্দ্রীয় পরমাণু, ধরো এটা আয়রন বা যে কোনো একটা কেন্দ্রীয় পরমাণু, তার চার কোণায় চারটা লিগ্যান্ড, কেমন। আর এই যে উপরে একটা আর নিচে একটা, এটা হচ্ছে অষ্টতলকীয় গঠন। ইচ্ছা করলে তুমি এই চারটা কোণা এই মাথায় উঠাইলে, এক জায়গায় মিলিত করলে, ওখান থেকে এক জায়গায় মিলিত করলে যে গঠনটা হবে এটা হবে অষ্টতলকীয় গঠন। তাহলে আমরা অষ্টতলীয় গঠনের চিত্রটা 3D চিত্র দেখলাম, কেমন, এই যে এটা। এবার আসো তাহলে আমরা বর্গাকার সমতুল্য যেটা দেখবো। এই যে বর্গাকার সমতুল্য হচ্ছে, আমি দুইটা লিগ্যান্ড যদি খুলে দিই, অর্থাৎ একটা বর্গক্ষেত্রের কেন্দ্রে কেন্দ্রীয় পরমাণু থাকবে আর চারদিকে চারটা লিগ্যান্ড থাকবে, এটা হচ্ছে কি বর্গাকার সমতুল্য। বর্গাকার সমতুল্য। এবার আসো চতুস্থলকটা দেখতে কিরকম হবে, কেমন। একটা চতুস্থলক চিত্রটা দেখতে এরকম হবে, একটু খেয়াল করো। এই চতুস্থলক চিত্রটা দেখতে জাস্ট আসলে মোটামুটি আমি দেখাচ্ছি, এই যে এরকম হবে চতুস্থলক চিত্রটা। এই যে অর্থাৎ এই যে এটা একটা চতুস্থলক দেখতে এরকম, আর একটু নিচে যাবে এই যে এরকম, বুঝতে পারছো। অর্থাৎ এটা হবে একটা চতুস্থলকীয় কাঠামো। ওকে, এটা ভালো করে বুঝতে পারছো। ওকে, এই তলগুলো এটার সাথে এটা যদি এখানে যোগ করি, একটা এদিকে একটা যোগ করি, এদিকে একটা, অর্থাৎ এই যে তলটা যদি সবগুলো তল হিসাবে কল্পনা করি তখন এটা হবে চতুস্থলকীয়, বুঝতে পারছো। এবার আসো ত্রিকোণাকার দ্বিপিরামিড, কেমন, ত্রিকোণাকার দ্বিপিরামিড। তো ত্রিকোণাকার হলে কি হবে, একটা কোণ হবে এখানে, একটু খেয়াল করো। এই যে এটা হচ্ছে ত্রিকোণাকার গঠন, খেয়াল করো, এটা একটা ত্রিকোণাকার গঠন। এই যে ত্রিকোণাকার, এখানে কিন্তু এই যে এটা যোগ করলে একটা ত্রিকোণাকার হবে। তারপর দ্বিপিরামিডীয় হলে এই যে এটা হবে, উপরে একটা আর কোথায় হবে, নিচে একটা, উপরে একটা নিচে একটা হবে। এই যে এটা মূলত হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় গঠন। ত্রিকোণাকার দ্বিপিরামিড অর্থাৎ এখান থেকে যদি তুমি কি করতে চাও, এই এখান থেকে একটা পিরামিড হবে, অর্থাৎ এই তিনটা কোণা চূড়া যদি এখানে মিলাও একটা পিরামিড হবে। এই তিনটা চূড়া যদি নিচের দিকে মিলিয়ে দাও, অর্থাৎ করো, তখন আরেকটা পিরামিড পেয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত ত্রিকোণাকার দ্বিপিরামিড গঠন। ত্রিকোণ, ভালো করে খেয়াল করো, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় গঠন। আর যদি সরলরৈখিক গঠন চিন্তা করতে চাও, অর্থাৎ কেন্দ্রে একটা মেটাল থাকবে, আর এটা হচ্ছে সরলরৈখিক গঠন, কেমন। তাহলে আমাদের কি গেল, অষ্টতলকীয়, তারপর দেখালাম বর্গাকার সমতলীয়, তারপর ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, আর একটা দেখালাম আমরা সমতলীয়, বর্গাকার সমতলীয়, ঠিক আছে। হ্যাঁ, আর একটা টপিকস পড়ে আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে চিলেশন কি জিনিস, কেমন, চিলেশন কি, এটা দিয়ে আজকে আমরা শেষ করতে চাই তোমাদের লেকচারটা। সেটা হচ্ছে চিলেশন, কেমন, বা চিলেশান, যেটাই হোক আমরা একটু তোমাদের দেখাতে চাই চিলেশান। আমরা সংজ্ঞাটা একটু পরে বলি। আমরা কিন্তু তোমাদের লিগেন্ডের যে একটা শ্রেণী বিভাগ বলেছিলাম, চার্জের ভিত্তিতে লিগেন্ড দুই প্রকার, সাধারণত নিরপেক্ষ লিগেন্ড আর হচ্ছে ঋণাত্মক লিগেন্ড। আর সবলের দিক থেকে অর্থাৎ শক্তির দিক থেকে লিগেন্ড দুই প্রকার, সবল লিগেন্ড আর হচ্ছে দুর্বল লিগেন্ড, অর্থাৎ স্ট্রং ফিল্ড লিগেন্ড আর উইক ফিল্ড লিগেন্ড, ঠিক আছে, দুই প্রকার। আর ইলেকট্রন ডোনেটের দিক থেকে সেই কেন্দ্রীয় ফাঁকা ধাতব আয়নকে কয় জোড়া ইলেকট্রন দেবে তার উপর ভিত্তি করে লিগেন্ড দুই প্রকার। একটা হচ্ছে তোমার মনোডেন্টেড লিগেন্ড, আর একটা হচ্ছে তোমার মনোডেন্টেড অর্থাৎ একদন্তি লিগেন্ড, আর হচ্ছে বহুদন্তি লিগেন্ড অর্থাৎ বাইডেন্টেড অর্থাৎ বহুদন্তি লিগেন্ড, একদন্তি লিগেন্ড, বহুদন্তি লিগেন্ড। তো সাধারণত বহুদন্তি লিগেন্ড যদি কেউ যদি 2 জোড়া ইলেকট্রন দেয়, বাইডেন্টেড লিগেন্ড যদি 3 জোড়া ইলেকট্রন দেয়, ট্রাইডেন্টেড লিগেন্ড ইত্যাদি। আচ্ছা, তাহলে দেখো আমরা এই চিলেশন কি জিনিস, যেমন একটা
দ্বিদন্তী লিগ্যান্ড, একটা দ্বিদন্তী লিগ্যান্ড আছে। এই লিগ্যান্ডটা একটা সবচেয়ে সুন্দর উদাহরণ। এই লিগ্যান্ডটা এটা হচ্ছে ইথিলিন ডাইএমিন। ইথিলিন ডাইএমিন এটা একটা দ্বিদন্তী লিগ্যান্ড, কেমন, বা বাইডেন্টেড লিগ্যান্ড। তো এটার একটা জটিল যৌগ হচ্ছে এরকম, আমি তোমাদের একটু দেখাচ্ছি। অর্থাৎ এই লিগ্যান্ডটা এরকম। এখানে কিন্তু দেখো এই দুইটা নাইট্রোজেন পরমাণু, অর্থাৎ এর ভিতরে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এর মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে। অর্থাৎ সে একটা লিগ্যান্ড দুইটা সন্নিবেশ স্থান দখল করবে, অর্থাৎ দুইটা ফাঁকা অরবিটালে দুইটা ইলেকট্রন দিবে। ঠিক আছে, হ্যাঁ, এটা এখানে কি হবে তোমার CS2 কেমন। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে একটা চিলেট যৌগ। এই যৌগটার নাম হচ্ছে চিলেট। চিলেট যৌগ, যেটা কাঁকড়ার মতো দেখতে। আমরা জানি কাঁকড়ার অনেকগুলো পা থাকে, বিশেষ করে তার দুইটা পা থাকে স্ট্রং। তুমি দেখবে একটা পা যদি তুমি কেটে ফেলে দাও, আর একটা দিয়ে সে চাপ দিয়ে ধরে রাখবে, ঠিক আছে, সে কামড়ে ধরবে। একটা পা ভেঙে ফেললো, আর একটা দিয়ে কামড় দিয়ে ধরে রাখবে। তো এটা এরকম, দেখো তার দুইটা দাঁত, তুমি যদি দাঁতটা কোনোভাবে ভেঙে দাও এই বন্ধনটা, সে আবার এটা দিয়ে ধরে রাখবে, একটা কামড় দিয়ে ধরে রাখবে, অর্থাৎ বন্ধনটা সহজে ছুটবে না, এখান থেকে ভাঙবে না বন্ধনটা, কেমন। আচ্ছা, ঠিক আছে, তখন এটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে এই যে একটা চিলের যৌগের গঠনের যে প্রক্রিয়া, এটার নাম হচ্ছে চিলেশন। তাহলে বহুদন্তী লিগ্যান্ড দ্বারা গঠিত জটিল যৌগকে চিলেট যৌগ বলা হয়। বহুদন্তী লিগ্যান্ড দ্বারা গঠিত জটিল যৌগকে চিলেট যৌগ বলা হয়। আর চিলেট যৌগ গঠনের যে প্রক্রিয়া, এটার নাম হচ্ছে সিলেশন। আর সাধারণত চিলেট যৌগগুলো সাধারণ জটিল যৌগ থেকে বেশি স্থায়ী হয়, সুস্থিত হয়, কারণ তাদের একাধিক লিগ্যান্ড, অর্থাৎ একটা লিগ্যান্ড একাধিক সন্নিবেশ স্থান তারা দখল করে রাখে, যার কারণে তারা কিন্তু অনেক বেশি সুস্থিত হয়। যাই হোক, আবার এখানে ডিটেলস বলতে কিছুই দরকার নেই, আমাকে শুধু বলবো জ্ঞানমূলকে আসতে পারে চিলেশন কি জিনিস, চিলেশন কি। তাহলে বহুদন্তী লিগ্যান্ড দ্বারা গঠিত জটিল যৌগকে চিলেশন যৌগ বলা হয়, চিলেট যৌগ বলা হয়, আর এই গঠনের প্রক্রিয়াকে চিলেশন বলে। তাহলে আজকে আমাদের ছোট কিছু একটা জিনিস বাকি আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। অবস্থান্তর মৌল কেন প্রভাবক হিসাবে কাজ করে, এটা আমরা নেক্সট ক্লাসে হয়তো 5 মিনিট লাগবে পড়াতে। আর সমস্ত একটু জেনে রাখবা, সমস্ত অবস্থান্তর মৌলগুলোই আদর্শ লুইস অ্যাসিড। আদর্শ লুইস অ্যাসিড অবস্থান্তর মৌলগুলো, আমরা একটা বৈশিষ্ট্য লিখছি যে সমস্ত অবস্থান্তর মৌলগুলোই আদর্শ লুইস অ্যাসিড। কেন? আমরা লুইস অ্যাসিড জানি যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা লুইস অ্যাসিড। যেহেতু আমরা দেখলাম অবস্থান্তর মৌলগুলোর ম্যাক্সিমামই ফাঁকা অরবিটাল থাকে, তারা একাধিক কি মুক্ত জোড় ইলেকট্রন তারা গ্রহণ করে, একাধিক ইলেকট্রন জোড় তারা গ্রহণ করতে পারে, যার কারণে সকল অবস্থান্তর মৌলগুলোই কি আদর্শ লুইস অ্যাসিড। তাহলে আমার আর রইল কি, এই জটিল যৌগের যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো, আমরা প্রধান বৈশিষ্ট্যগুলো পড়ছি। তারা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, এটা শেষ করছি। তারা জটিল যৌগ গঠন করে, এটাও আমরা শেষ করলাম। তারা প্যারাচুম্বক পদার্থ প্রদর্শন করে, এটাও দেখলাম। তাদের চুম্বক মোমেন্ট দেখলাম, তাদের হাইব্রিডাইজেশন দেখলাম, তাদের সন্নিবেশ বন্ধনের গঠন দেখলাম, যে জটিল আয়নগুলোর ভিতরে যে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে গঠিত হয় সেটা আমরা দেখলাম। তারপর সমস্ত অবস্থান্তর মৌলগুলো আদর্শ লুইস অ্যাসিড, এটাও আমরা জানলাম। আর শুধু আমাদের অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে, অর্থাৎ অবস্থান্তর মৌলের জটিল আয়নগুলো রঙিন হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর সর্বশেষ আলোচনা করব অবস্থান্তর মৌল যে প্রভাবক হিসাবে ক্রিয়া করে, সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।